করোনার ঊর্ধ্বগতিতে বেড়ে গেছে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্মে রিফিল খরচও 4 গুণ বেশি। লাগামহীন এই বাজার নিয়ন্ত্রণে নেই নজরদারি। ঢাকার দিয়াবাড়িতে দেশের প্রথম মেট্রো রেল কোচের খালাস প্রক্রিয়া শুরু। দুদিনের মধ্যেই শেষ হওয়ার আশা। প্রথম সেটে এসেছে 6টি কোচ। দেশের বিভিন্ন জেলায় বোরো মৌসুমে ধান কাটার উৎসব শেষ হয়েছে। 30 ভাগ জমিতে শ্রমিক সংকট না থাকায় খুশি কৃষক। মহামারীকালেও দেশের রেমিটেন্সের ঊর্ধ্বগতি। গত বছরের তুলনায় চলতি মাসে এখন পর্যন্ত $24 কোটি বেশি আয়। কর্মস্থলে যোগ দিতে প্রবাসী কর্মীদের স্বস্তি। সময় সংবাদের সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। করোনা রোগীদের সেবায় অক্সিজেন নিয়ে একদিকে স্বেচ্ছাসেবক তরুণরা শহরের আনাচে কানাচে ছুটছেন, অন্যদিকে অক্সিজেনের চাহিদাকে কেন্দ্র করে চলছে এক শ্রেণীর ব্যবসায়ীর লুটপাট। গত কয়েক মাসে অক্সিজেন রিফিল মূল্য বেড়ে গেছে 4 গুণ। জরুরি সময় সিলিন্ডার নিতে 10,000 টাকা পর্যন্ত জামানত দিতে বাধ্য হচ্ছেন স্বজনরা। অথচ লাগামহীন এই বাজার নিয়ন্ত্রণে নজর নেই কর্তৃপক্ষের। সেলিয়া সুলতানার রিপোর্ট। যাত্রাবাড়ি থেকে মিরপুর, উত্তরা থেকে নারায়ণগঞ্জ, দূরত্ব যাই হোক সম্পর্কটি প্রতিবেশীর। রাত দিন 24 ঘন্টা জরুরি ফোন পেয়েই অক্সিজেন সিলিন্ডার নিয়ে দুধ হয়ে শহরের অলিতে গলিতে ছুটছেন স্বেচ্ছাসেবক তরুণরা। পরামর্শ দিতে জেগে থাকেন তরুণ চিকিৎসকরাও। অনেক ফোন আসে, আমরা আসলে সরবরাহ করতে পারি না অক্সিজেন, কিন্তু যে কেউ হুট করে নিতে পারবে না। ফ্লো আছে, কত লিটারে নিতে হবে আমরা একটা ডক্টরের নাম্বার দিয়ে দিই। স্যাচুরেশনটা মেইনটেইন হচ্ছে না, 93 নিচেই নেমে আসতেছে, তো তাকে আমরা সেক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকি যে আপনি হসপিটালে ভর্তি হন। যতটুকু সাধ্য তা নিয়েই সর্বোচ্চ চেষ্টা যখন কারো মূলমন্ত্র, তখন অনেকে জীবন বাঁচাতে ছুটছেন অক্সিজেন ভাড়া নেওয়া যায় এমন দোকানে, যেখানে কখনো কখনো জামানতি গুনতে হচ্ছে 10,000 টাকা। সিলিন্ডার প্রতি দৈনিক ভাড়া 2 থেকে 300 টাকা। রিফিল খরচও গত কয়েক মাসে 80 টাকা থেকে ঠেকেছে 300-তে। তারপরও অনেকে বাধ্য হয়েই কিনছেন। রাতে 3টার সময় এসে সিএনজি নিয়ে এসে জামানতের টাকা দিয়ে আমি সিলিন্ডার নিয়ে চলে গেছি। প্রতিদিন 2বার করে এসে রিফিল করে যাই। 10 লিটারে ওইটা আমরা দিচ্ছি হলো 12,500 টাকা, 12,000 টাকা। আমি ইব্রাহিমপুর ক্যান্টনমেন্ট থেকে ইব্রাহিমপুরে নিয়ে যাচ্ছি আরসি মগবাজার। সিলিন্ডারগুলি এই দেশে আনার পরে বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন নিয়ে সিলিন্ডার পাঞ্চ করতে হয়, টেস্ট ডেট দিতে হয়। ওগুলি থাকলে কোম্পানিগুলি রিফিল দিচ্ছে, নতবা দিচ্ছে না। এদিকে নিয়ন্ত্রণহীন বাজার করোনা মহামারীকে আরো জটিল করে তুলতে পারে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সরকারের পক্ষ থেকে বিষয়টি নির্ধারণ করার এবং নিয়ন্ত্রণ করার যাদের দায়িত্ব, তাদের কার্যক্রমও কিন্তু দৃশ্যমান হচ্ছে না। বাড়িতে ডাক্তারের পরামর্শক্রমে অক্সিজেন নিচ্ছে, তাদের জন্য অক্সিজেন জোগাড় করা আর্থিক কারণে এবং প্রাপ্যতার কারণে অনেক দুরূহ হয়ে পড়ে। মূল্য নিয়ন্ত্রণে না থাকাতে একদিকে মানুষের আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে অক্সিজেনের অভাবে অনেক রোগী খারাপ হয়ে যাচ্ছে। কোভিড সংক্রমণের কারণে বেড়েছে ফেসবুক ও অনলাইন ভিত্তিক শতাধিক প্রতিষ্ঠান। খরচ বেড়ে যাওয়ায় অক্সিজেন সিলিন্ডার সংকটে পড়েছেন বলেও জানান তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে আছেন রিপোর্টার তোহা খান তামিম, এবং ময়মনসিংহের লকডাউন পরিস্থিতির খবর জানাতে নগরীর গাঙ্গিনার পাড়ে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। সরাসরি যাচ্ছি তাদের কাছে। রাজধানী মহাখালী ডিএনসিসি হাসপাতাল উদ্বোধনের একদিন পরে কিন্তু রোগী ভর্তি কার্যক্রম শুরু করেছে, অর্থাৎ গত 19 তারিখ থেকে তারা রোগী ভর্তি কার্যক্রম শুরু করেছে। এবং শুরুর পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দেশের নানা প্রান্ত থেকে কিন্তু রোগীর যে আনাগোনা সেটি আসলে বেড়েছে, এবং বিভিন্ন রোগী কিন্তু এখানে আমরা সকাল থেকে রয়েছি ডিএনসিসি হাসপাতালে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ডেডিকেটেড কোভিড হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি যে রোগীর সংখ্যা কিন্তু সকাল থেকেই বাড়ছে। কিছুক্ষণ আগে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির সাহেব তিনি কথা বলেছেন আমাদের সঙ্গে, গণমাধ্যম কর্মীদের সঙ্গে। তিনি জানাচ্ছেন যে এখন পর্যন্ত ওই হাসপাতালে যে তার যে সক্ষমতা রয়েছে, সেই সক্ষমতার মধ্যে এখন পর্যন্ত 157 জন রোগী আসলে এখানে ভর্তি রয়েছে। যদিও এটি 1000 বেডের, সব মিলিয়ে 1000 শয্যার একটি হাসপাতাল, কোভিড হাসপাতাল, এবং তিনি বলছেন যে 157 জন রোগী এখানে তার এখন পর্যন্ত ভর্তি রয়েছে, এবং এর মধ্যে আইসিইউতে রয়েছে 90 জন, যদিও তার আইসিইউ সংখ্যা প্রায় 200টির ওপরে, এবং এইচডিইউতে রোগী রয়েছে 23 জন। আর তিনি জানাচ্ছেন যে এখন পর্যন্ত 7 জন রোগী তার মারা গেছেন।
এছাড়া তিনি বলছেন যে আগামী এই যে 1000 বেডের হাসপাতালটি করা হয়েছে ডিএনসিসি কোভিড হাসপাতাল, এই কোভিড হাসপাতালে 1000 বেড তিনি আসলে এই চলতি মাসের 29 তারিখের মধ্যে তিনি চালুর আশা করছেন। যদিও প্রথম থেকেই তিনি আসলে জানাচ্ছেন যে তার যেই লোকবল এবং জনবল সংকট রয়েছে সেই সংকটের কথা কিন্তু বরাবরই তিনি আসলে বলছেন, এবং কিছুক্ষণ আগেও কিন্তু যখন গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি কথা বলেছেন তখনও কিন্তু তিনি তার যেই লোকবল সংকট সেই লোকবল সংকটের কথা বলছেন। যদিও খুব দ্রুত এই সংকট কাটিয়ে উঠে আগামী 29 তারিখের মধ্যে 1000 বেডই চালুর আশ্বাস দিচ্ছেন তিনি, এবং নার্স সহ অন্যান্য যে সংকট এবং স্পেশালি যিনি তিনি বলছেন যে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্টের অভাব রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে এখান থেকে ডিএনসিসি হাসপাতাল উদ্বোধনের পরপরে কিন্তু রোগীর যে সংখ্যা সেটি আসলে প্রতিদিনই বাড়ছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীও আসছে। তো এই ছিল রাজধানীর ডিএনসিসি কোভিড হাসপাতালের সবশেষ খবর। এখন আমরা চলে যাব ময়মনসিংহে সহকর্মী হারুনের কাছে, সেখানকার সবশেষ খবর জানবো তার কাছে। হারুন। ধন্যবাদ তামিম। আমরা যদি ময়মনসিংহের লকডাউনের কথা একটু বলি, আসলে লকডাউন বলতে যা বোঝায় এখন আসলে ময়মনসিংহের নগরীর অবস্থা সেটি আসলে বলা যায় না। অর্থাৎ আমরা দেখছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বা আন্তঃজেলা যে রুটগুলো রয়েছে সেখানে দূরপাল্লার যে যাত্রীবাহী যানগুলো আছে সেগুলো চলাচল করছে না, কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশনে যত ধরনের যানবাহন আগেও চলাচল করেছে এখনও ঠিক সেভাবেই চলাচল করছে। আপনারা দেখছেন যে আমরা আছি নগরীর যে একটি প্রাণকেন্দ্র, বিপণী বিতান বা বাণিজ্যিক কেন্দ্র বলা যায় গাঙ্গিনার পাড়। এখানে মার্কেটগুলোর সামনে প্রচুর মানুষের ভিড়, অর্থাৎ সাধারণ সময় যে মানুষের উপস্থিতি এখনও ঠিক একইভাবেই আছে, এবং আমরা দেখেছি যে ফুটপাতগুলোতে দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য চলছে, এবং এই বিপণী বিতানের এই বাণিজ্যিক এলাকার যে মার্কেটগুলো রয়েছে সবগুলো মার্কেটেই যে কেচি গেটের সামনে ব্যবসায়ীরা অবস্থান করছেন, এবং ভিতরে আসলে এক শাটার খোলা রেখে তারা তাদের যে ব্যবসা কার্যক্রম সেটি পরিচালনা করছেন। অর্থাৎ আমরা আগে যখন লকডাউনের শুরুতে আমরা যখন দেখেছি যে মানুষজন রাস্তাঘাটে বের হওয়ার সময় আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা বা মানুষের আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে যারাই বের হয়েছেন তাদেরকেই পড়তে হয়েছে, কিন্তু পরিস্থিতি এখন পাল্টেছে, এখন আর ঠিক সেই অবস্থা নেই। অর্থাৎ রাস্তাঘাটে যারা বের হচ্ছেন তাদেরকেও আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হতে হচ্ছে না, এবং যে স্বাস্থ্যবিধি মেনে যে লকডাউন বাস্তবায়ন করার কথা রয়েছে সেই স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষজন এই মার্কেটগুলোর সামনে এসে অবস্থান করছে, এবং অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে শহরে যে যানজটের সৃষ্টি হয়েছে, এবং লকডাউনের কারণে যে যানজট সৃষ্টি হওয়ার যে স্বাভাবিক বা খোলা অবস্থায় থাকার কথা ছিল বা স্বাভাবিক চলাচল করার কথা ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তার মধ্যেও অনেক সময় যানজটের সৃষ্টি হয়ে যাচ্ছে, এবং মানুষজনের যে অবাধ চলাফেরা সেই অবাধ চলাফেরাও আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে লকডাউন পরিস্থিতির সর্বশেষ। ময়মনসিংহের লকডাউন পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ, এবং এর আগে আমাদের সঙ্গে রাজধানীর মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী তোহা খান তামিম। ভারতে নিজেদের ভ্যাকসিন সংকট থাকলেও বাংলাদেশের সরবরাহ বন্ধ থাকবে না বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। সকালে ভারত থেকে সড়ক পথে ঢাকা ফেরার সময় আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। So there is a crisis in terms of the availability of vaccine globally. There is much more demand than there is supply. There are contractual obligations that the producers have to the government of India, to the government of Bangladesh, to many other countries and companies, including to the original owner of the vaccine formula, that is AstraZeneca. So they're all working on how best to manage within the availability of vaccines to manage supply. ঢাকার দিয়াবাড়িতে আসা দেশের প্রথম মেট্রো রেলে কোচগুলোর খালাস প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, শ্রেয়া, প্রথম মেট্রো রেলের যে পুরো সেটটি এসেছে তার প্রথমটি কিন্তু আমরা দেখেছি, এর মধ্যে দিয়াবাড়ির মেট্রো রেলের যে মূল ডিপোর যে শেড সেই শেডে কিন্তু গিয়ে পৌঁছেছে। এখন সেখানে আসলে সেখান থেকে ট্রলি থেকে যে নামানোর প্রক্রিয়া সেই নামানোর প্রক্রিয়াটি চলছে। আমরা দেখেছি সকাল 8টা থেকে, অর্থাৎ এই 4 ঘন্টায় কিন্তু একটি মাত্র যে পুরো যে সেট সেই সেট থেকে
একটি মাত্র বগি বা কোচ কিন্তু নামানোর প্রক্রিয়া এখন চলছে, অর্থাৎ প্রথমটি এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। কাজেই স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ পুরো প্রক্রিয়াটি আসলে যেভাবে সম্পন্ন হয় সেটি আসলে একটু সময় নিচ্ছে। কারণ তারা যে প্রক্রিয়া নামাচ্ছে তাতে যে বিষয়টি সবার আগে নিশ্চিত করা হয় কোচে যেন আসলে কোনো ধরনের কোনো আঁচ না লাগে, এবং খুব সাবধানতার সহিত তারা নিচ্ছেন। এবং দেখতেই পাচ্ছেন দ্বিতীয়টি কিন্তু এর মধ্যে রেডি করা হয়েছে, দ্বিতীয়টি তুলে নেওয়ার জন্য রেডি করা হয়েছে, কিন্তু যেহেতু একটি ট্রলির মধ্যেই আনা নেওয়া করা হয়, কাজেই প্রথমটি যে দিয়াবাড়ির মূল ডিপোর ভিতরে নামিয়ে রাখতে দেওয়া হয়েছে সেখান থেকে ট্রলিটি ব্যাক করে আসলেই আবার যখন এই অস্থায়ী ডিপোতে আসবে তখন আসলে এই দ্বিতীয়টি তোলা হবে এই কার্গো থেকে। কাজে একই প্রক্রিয়ায় আজকে তাদের পরিকল্পনা অনুযায়ী হয়তো 4টি তোলার কথা, কিন্তু স্বাভাবিকভাবে যে গতিতে আগাচ্ছে 4টি না তোলা হয়তো বা 3টি তোলা হতে পারে। এবং বাকিগুলো বলে রাখি, গতকালকে 2টি আসার পরে আরও 4টি কিন্তু ঠিক এই অস্থায়ী যেটি নির্মাণ করা হয়েছে দিয়াবাড়ি তার পাশেই কিন্তু নোঙর করা হয়েছে আরেকটি বিশেষ কার্গো, সেখানে কিন্তু বাকি 4টি এখনও অবস্থান করছে। অর্থাৎ প্রথম যে 2টি রয়েছে সেই 2টি নামানো হলেই কিন্তু পরের 4টি থেকে আবার নতুন করে নামানো হবে। বলে রাখি মেট্রো রেলের এই প্রথম যে কোচের সেট এটি 4 তারিখে অর্থাৎ 4 মার্চ জাপানের ওবে বন্দর থেকে রওনা দিয়ে 31 মার্চ বংলায় পৌঁছেছে। তারপরে কিছু কাজ শেষে সেখান থেকে খালাস শেষে আবার এই যে বলছিলাম যে বিশেষ ক্রেন বিশেষ যে বাহনে করে এটি 16 তারিখ চলতি মাসের 16 তারিখ এপ্রিলের 16 তারিখ রওনা দিয়ে 21শে এপ্রিল অর্থাৎ গতকালকে এসে দিয়াবাড়িতে পৌঁছেছে, এবং আজকে সকাল 8টা থেকে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই প্রক্রিয়া চলছে। আমরা যতদূর দেখতে পাচ্ছি যে আজকে সারাদিনে 2টি অথবা সর্বোচ্চ 3টি নামানো হতে পারে 6টির মধ্যে, যদিও কর্তৃপক্ষ বলছে তারা চেষ্টা করবে আজকের দিনের মধ্যেই 4টি কোচ নামিয়ে নিয়ে ডিপোতে রাখতে। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে দেওয়ার মতো তথ্য। ঢাকার দিয়াবাড়ি থেকে মেট্রো রেলে কোচগুলোর খালাস প্রক্রিয়ার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে থমকে যাওয়া অর্থনীতির জন্য সুখবর দিয়েছে প্রবাসী শ্রমিকরা। চলতি মাসে এখন পর্যন্ত $133 কোটি বেশি রেমিটেন্স পাঠিয়েছেন তারা, যা গত বছরের এ সময়ের তুলনায় $24 কোটি বেশি। বিশেষজ্ঞরা বলছেন হুন্ডির প্রবণতা কমা ছাড়াও সরকারি নগদ প্রণোদনার ইতিবাচক প্রভাব পড়েছে রেমিটেন্স প্রবাহে। এ ধারা অব্যাহত রাখতে জনশক্তি রপ্তানি সচল রাখার পরামর্শ দিয়েছেন তারা। হরিপদ সাহার রিপোর্ট। করোনা মহামারীর বিস্তারের প্রথম ধাক্কায় গত বছর এপ্রিল মাসে দেশে প্রবাসীদের আয় আসে প্রায় $109 কোটি 30 লাখ। যদিও পরবর্তীতে রেমিটেন্স প্রবাহের গতি বেড়ে যাওয়ায় 2019-20 অর্থ বছরে মোট প্রবাসী আয় দাঁড়ায় $1,820 কোটি 50 লাখ। চলতি অর্থ বছরের জুলাই মাসে রেকর্ড $260 কোটি আসে। অর্থ বছরের প্রথম 9 মাসে মোট রেমিটেন্স এসেছে $1,860 কোটিরও বেশি। 19 এপ্রিল পর্যন্ত আসা প্রবাসী আয় এ মাসেও বড় অঙ্কের ইঙ্গিত দিচ্ছে। রেমিটেন্স তো খারাপ আসে নাই, ভালোই আসছে আর কি। 15 দিনের তো বেশি আসছেই, 19 তারিখ পর্যন্ত আসছে হলো 1331। বাংলাদেশিদের প্রবাসী আয়ের শীর্ষ দেশের মধ্যে আছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কুয়েত, কাতার, সিঙ্গাপুর, ওমান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি। এসব দেশের অর্থনীতি গত বছরের একই সময়ের তুলনায় বেশি সচল থাকা সহ বিভিন্ন কারণে রেমিটেন্স প্রবাহ বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এবার ওই সমস্ত জায়গাতে কিন্তু অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য অনেকটাই স্বাভাবিক হচ্ছে। এ কারণে তারা বেশি উপার্জন করে রোজা এবং ঈদকে সামনে রেখে তারা বেশি হারে অর্থ পাচ্ছেন। আর আরও দুটো বড় কারণ রয়েছে। একটি হলো যে হুন্ডি এবং অন্যান্য ইনফর্মাল চ্যানেলের মাধ্যমে কিন্তু টাকা পাঠানো অনেকটাই বন্ধ রয়েছে এই করোনা ভাইরাসের কারণে। আর সরকার যেহেতু এই ফর্মাল চ্যানেলে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রণোদনা অব্যাহত রেখেছেন, এই কারণে শ্রমিকেরা অনেকটাই উৎসাহ পাচ্ছেন এই ফর্মাল চ্যানেলে টাকা পাঠানোর ক্ষেত্রে। ওই দেশে যারা এখনো পর্যন্ত আছে ওই দেশে যেন তারা কাজটা ঠিক মতো করে যেতে পারে। একই সাথে হচ্ছে নতুন জব মার্কেটের জন্য যে স্কোপ গুলো তৈরি হচ্ছে এবং সেক্ষেত্রে আমাদের অভিবাসীদের স্কিল যদি বাড়িয়ে পাঠানো নিশ্চিত করে যদি তাকে লিগাল ওয়েতে যদি সে রেমিটেন্সটা পাঠাতে পারে, আমি মনে করি যে সেইটা আমাদের টোটাল এই প্রক্রিয়াকে একটা পজিটিভ জায়গায় রাখতে সাহায্য করবে। দেশে করোনা বিস্তার রোধে সর্বাত্মক লকডাউনেও বিদেশে কর্মী পাঠাতে বিশেষ ফ্লাইট চালুর সরকারি সিদ্ধান্তকে ইতিবাচক মনে করছেন অভিবাসন খাতের পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।
সুনামগঞ্জে এবারও বোরোর বাম্পার ফলন হয়েছে। ধান কাটার মেশিন ও শ্রমিক পর্যাপ্ত থাকায় উৎসবমুখর পরিবেশে চলছে ধান কাটা উৎসব। এই খবর জানাতে সুনামগঞ্জের হাওর এলাকায় রয়েছেন ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, ধন্যবাদ শ্রেয়া। সুনামগঞ্জে এবার বাম্পার ফলন হয়েছে। গতবারও বাম্পার ফলন হয়েছে, কিন্তু গতবার থেকে এবারে একটু যদি তুলনা করি, গতবার করোনাকালীন পরিস্থিতির কারণে এবং পানি উন্নয়ন বোর্ড ও আবহাওয়া অধিদপ্তরের আগাম বন্যার একটি পূর্বাভাস দেওয়ার কারণে কাঁচা ধানও গতবার তোলা হয়ে গেছে, কাঁচা পাকা ধান মিলে গতবার তোলা হয়ে গেছিল, কিন্তু শ্রমিক সংকট কিংবা মেশিন কিংবা কোনো কিছুই সংকট ছিল না। এবার একেবারে ধান পরিপক্ক হয়েছে, সব পরিস্থিতি আবহাওয়া অনুকূল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সরকারের পক্ষ থেকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে মেশিন দেওয়া হয়েছে ভর্তুকি দিয়ে, যার কারণে অতি দ্রুত ধান কাটা সম্ভব হচ্ছে। সুনামগঞ্জের বলে রাখা প্রয়োজন যে এইবার সর্বোচ্চ, ইতিহাসের সর্বোচ্চ ধান উৎপাদন করা হয়েছে। 2,23,330 হেক্টর জমিতে বোরো ধান লাগানো হয়েছে। 28 এবং 29 জাতের বোরো ধান লাগানো হয়েছে। এইটি হচ্ছে গিয়ে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ধান ফলনের ইতিহাস, এবং প্রায় 10 লাখ মেট্রিক টনেরও বেশি ধান এবার উৎপাদন হয়েছে। এবং গত বছরে এই টার্গেট ছিল 2,19,300 হেক্টরের জমি গতবার ধান লাগানো হয়েছিল, কিন্তু গতবার কিছুটা কাঁচা থাকার কারণে কিছু ধান নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু এবার 223টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন যেটা এবং 130টা রিপার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে, এবং সাথে 2 লাখ শ্রমিক রয়েছে, যার মধ্যে 20,000 শ্রমিক সুনামগঞ্জের বাইরের অঞ্চল থেকে এসছে। বলে রাখা প্রয়োজন যে এই যে সুনামগঞ্জের, আমি এখন আছি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা, এই উপজেলা অধিকাংশ ধান এই কম্বাইন্ড হারভেস্টার মেশিন, যে মেশিনটা দিয়ে ধান কাটা হচ্ছে সেই মেশিনটা কম্বাইন্ড হারভেস্টার মেশিন। এই মেশিন দিয়ে ধান কাটার একটি গুরুত্ব হচ্ছে গিয়ে ধান কেটে একেবারে সব কিছু ফেলে শুধুমাত্র আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ধান রাখা হয়েছে, এইভাবে ধানগুলো রাখা হয়ে থাকে। এবং এই 1 একর জমি ধান কাটতে খরচ যায় 1500 টাকা, কিন্তু 1 একর ধান কাটতে শ্রমিক লাগে 10 জন, যার কারণে শ্রমিকের লাগে 2000 টাকা। কিন্তু এই ধানটি 1 ঘন্টায় এই মেশিনটি কেটে ফেলবে, কিন্তু এই জমিটা ধান কাটতে সারাদিন শ্রমিক লেগে যাবে। সে কারণে সময় অর্থ দুইটি সাশ্রয় হচ্ছে, এবং কৃষকেরা, হাওরবাসীরা অতি দ্রুত ঘরে ধান তুলে নিচ্ছে, এবং একটি উৎসবের আমেজ রয়েছে প্রতিটা ঘরে ঘরে। মোটামুটি শ্রেয়া, এ ছিল সুনামগঞ্জের হাওর অঞ্চলে ধান কাটার যে উৎসব চলছে তার সর্বশেষ খবর। সুনামগঞ্জের হাওর এলাকা থেকে ধান কাটার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। করোনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 10,000 অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে আজ। এই মুহূর্তে নগরীর বন্দর ক্লাব এলাকায় আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, ধন্যবাদ শ্রেয়া। বন্দর এবং ইপিজেড এলাকার প্রায় 6,000 যে পরিবারকে 15 দিনের খাদ্য সহায়তা দিয়েছিল প্রথম পর্যায়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোন। এখন তার আজকে দ্বিতীয় পর্যায়ে আরও 6,000 পরিবারকে একই ধরনের খাদ্য সহায়তা দিতে যাচ্ছে, যেখানে কিন্তু চাল যেমন রয়েছে ঠিক তেমনি ডাল রয়েছে, রমজানের জন্য ছোলা, মশলা, লবণ, তেল, সাবান, অর্থাৎ আনুষঙ্গিক একটি পরিবারের যা প্রয়োজন সেই খাদ্য সহায়তা দিচ্ছে তারা পুলিশের পক্ষ থেকে। তো সে যে আজকে যে দ্বিতীয় পর্যায়ে খাওয়া শুরু হয়েছে সে বিষয়ে আমরা কথা বলবো সিএমপি বন্দর জোনের উপকমিশনার মেহেদী হাসানের সাথে। এই যে প্রথম পর্যায়ে আপনার 6,000 পরিবারকে দিলেন, এবার দ্বিতীয় পর্যায়ে আজকে 6,000 পরিবার, এই পরিবারগুলি কারা এবং তাদেরকে কীভাবে আপনারা চিহ্নিত করছেন বা কীভাবে আপনারা সহযোগিতা দেবেন? আপনারা জানেন যে প্রথম দিকে আরও 10-12 দিন আগে কিন্তু আমরা আমাদের বিট অফিসারদের মাধ্যমে প্রত্যেকটি বিটে অলিতে গলিতে গিয়ে আমরা তালিকা করেছিলাম যে কারা এক্স্যাক্টলি অনাহারি আছে, এবং সেই তালিকা অনুযায়ী প্রথম পর্বে আমরা 6,000 অনাহারি পরিবারকে আমরা খাদ্য সহায়তা দিয়েছি গতকাল পর্যন্ত। আর এই তালিকা আরও এনলার্জ করা হয়েছে এবং তালিকা চলমান রয়েছে। ও মূলত যারা অনাহারি আছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে খবর নিয়ে তালিকাটি করা হয়েছে বলেই আমি বিশ্বাস করি যে এখানে কোনো মিসম্যানেজমেন্ট বা কোনো ডাবলিং হওয়ার কোনো সুযোগ নেই। এখানে কোন কোন পেশার লোকজন এই খাদ্য সহায়তাটা পাবে? এখানে ধরেন যে রিক্সা পুলার্স আছে, দোকানের কর্মচারী, যে সকল দোকান বন্ধ হয়ে গেছে সেই সকল দোকানের কর্মচারীরা আছে, নিম্ন মধ্যবিত্ত কিছু পরিবারও আছে, সিএনজি চালক আছে, ডে লেবারার্স আছে, যাদের এখন কর্ম নেই, মূলত যারা দিন এনে দিন খেত আগে, এই ধরনের পরিবার যারা অনাহারে আছে তাদেরকে আমরা বাছাই করে নিয়েছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বন্দর জোনের উপকমিশনার মেহেদী হাসান সাথে, মূলত তার উদ্যোগেই এই পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। আপনি জানেন যে যখন গত বছর লকডাউন শুরু হয়েছিল
তখন কিন্তু এই মেহেদী হাসানের তত্ত্বাবধানে প্রায় 30,000 পরিবারকে 15 দিনে খাবার দেওয়া হয়েছিল। এরপর এই প্রথম দফা যে এবার দ্বিতীয় দফা যে লকডাউন শুরু হয়েছে, এখন পর্যন্ত আজকে দ্বিতীয় দফার পর্যায়ক্রম চলছে, যেখানে 6,000 পরিবারকে 15 দিনে খাবার দেওয়া হচ্ছে। চাল, ডাল, তেলের পাশাপাশি থাকছে যে রমজানের যে বিভিন্ন উপকরণ রয়েছে সেগুলো। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল মানবিক সহায়তা হিসেবে যে পুলিশের যে প্রায় 2 দফায় 12,000 পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে 15 দিনের, তার সর্বশেষ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। লেবাননে জন্ম নেয়া 7 বছরের শিশু জয়নবা, মা বাংলাদেশি ডলি বেগম প্রবাসী শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন দেশটিতে। করোনায় আক্রান্ত হয়ে মায়ের মৃত্যুর পর আশ্রয়হীন ছোট্ট শিশুটি বাংলাদেশ দূতাবাসের সাহায্যে দেশে ফিরলেও তার ঠাঁই হয়েছে রাজধানীর একটি বস্তিতে। মার্জে মুমুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান মিন্টু। অবুঝ দুই চোখের বোবা চাহনি খুঁজে ফিরছে মা বাবাকে। 7 বছরের শিশু জয়নবা জন্মের পরপরই হারিয়েছে বাবাকে। লেবানন প্রবাসী বাংলাদেশি নারী শ্রমিক মা ডলি বেগমকে আঁকড়ে ধরে যখন বাঁচার চেষ্টা শিশুটির, আবারও বাদ সেধেছে নিয়তি। করোনা আক্রান্ত হয়ে লেবাননে মায়ের মৃত্যুর পর মাথার ওপরে থাকা ছাদটিও সরে যায় জয়নবার কাছ থেকে। লেবাননের ডিপোর্টেশন ক্যাম্প, এরপর ট্রাভেল পাস দিয়ে এক বাংলাদেশির সঙ্গে জয়নবাকে দেশে পাঠায় দূতাবাস। এরপর থেকেই শিশু জয়নবার ঠাঁই হয়েছে খিলগাঁওয়ের বস্তির নোংরা ঘিঞ্জি পরিবেশে। ও যা চাই আমরা পাম করবা জানো তো, ফল ফালালি খাইতে চাই, আঙ্গুর ফল, এটা আপেল, কমলা। বাইরের মানুষও রাখতে চায়, ওরে টাকার জন্য সবাই মেয়েরা রাখতে চায়। পিতামাতার স্নেহবঞ্চিত হতভাগ্য শিশুটির সুন্দর শৈশব ও ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারের দায়িত্বশীল সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান অভিবাসন কর্মীদের। আমাদের রাষ্ট্র বা সরকার বা প্রবাসী মন্ত্রণালয়ের পাশে দাঁড়াবে, যাতে সে নিরাপদে সুন্দরভাবে সে যাতে বেড়ে উঠতে পারে। এদিকে শিশু জয়নবার বিষয়টি নিয়ে প্রবাসী শ্রমিকদের কল্যাণে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের দৃষ্টি আকর্ষণ করা হলে সংস্থাটির এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানালেন জয়নবার বিষয়ে তাদের কিছুই করার নেই। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আইন 2018-তে যেটা আছে সেটা আমাদেরকে অভিবাসী কর্মীদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণের জন্য ম্যান্ডেট দিয়েছে, তবে এখন পর্যন্ত আমার এটা জানা নেই। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনার ঊর্ধ্বগতিতে বেড়ে গেছে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্মে রিফিল খরচও 4 গুণ বেশি। লাগামহীন এ বাজার নিয়ন্ত্রণে নেই নজরদারি। ঢাকার দিয়াবাড়িতে দেশের প্রথম মেট্রো রেল কোচের খালাস প্রক্রিয়া শুরু। 2 দিনের মধ্যেই শেষ হওয়ার আশা। প্রথম সেটে এসেছে 6টি কোচ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।